আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা এবছর নবম ও দশম শ্রেণীতে আছো, তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে কি কৌশল অবলম্বন করলে খুব সহজে এই সাবজেক্টে তোমরা এই প্লাসটা ধরে রাখতে পারবা সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তোমাদের ভিতরে যারা সায়েন্স গ্রুপে আছো, তোমাদের সকলকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের সবথেকে ভীতিকর বা ভয় পাওয়ার সাবজেক্ট কোনটা, সবাই কিন্তু উত্তর দিবা যে পদার্থবিজ্ঞান। তো এই সাবজেক্টে কিছু কৌশল যদি তোমরা শুরু থেকে অবলম্বন করো বা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো সেখান থেকেই যদি এই কৌশলগুলো অবলম্বন করা শুরু করো, আশা করি তোমরা এই সাবজেক্টে খুব সহজেই কিন্তু এই ক্লাসটা ধরে রাখতে পারবা। সো এই জন্য বলবো সবাইকে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য, কারণ হয়তো বা তোমার 5 মিনিট বা 10 মিনিট সময় এখানে লস হতে পারে, কিন্তু তুমি যদি বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে জানতে পারো এবং বুঝতে পারো, তোমার কিন্তু এই যে ভয় পাওয়ার সাবজেক্টটা আর কিন্তু ভয় থাকবে না। সো দেখো, তোমাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টে কিন্তু দুইটা বিষয় আছে, সেটা সবাই জানো। প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ প্র্যাকটিক্যালে স্কুলের টিচাররা যদি তোমাদের সম্পর্ক ভালো থাকে এমনিতেই ওখানে ফুল মার্কস দেয়। এর বাইরে যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে সৃজনশীল, একটা হচ্ছে এমসিকিউ। এখন তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে কিছু বিষয় একটু আলাদাভাবে তোমার ফোকাস করতে হবে, এমসিকিউর ক্ষেত্রে কিছু বিষয় আলাদা ফোকাস করতে হবে। এই জন্য আমি কিছু পয়েন্ট কিন্তু এখানে একটু আলাদাভাবে লিখে রেখেছি, আমি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বিশ্লেষণ করব। দেখো, প্রথমে আমি লিখছি যে তোমার বেসিক ক্লিয়ার করা। এখন বেসিক ক্লিয়ার করা বলতে কি বোঝায়? দেখো, তোমার সৃজনশীলের জন্য কিন্তু সাজেশন হয় বা কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে, যেগুলো অধ্যায় পড়লে সেখান থেকে সৃজনশীল আসে বেশি। কিন্তু তোমার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি বেসিকগুলো ক্লিয়ার না করো, অর্থাৎ তুমি মনে করো একটা অধ্যায় শুরু করলা, তোমার বল, হ্যাঁ, বা কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা আছে তোমাদের, সেটা তুমি শুরু করলা, কিন্তু ওই অধ্যায় বেসিক যে বিষয়গুলো আছে তুমি যদি বেসিকগুলো না জেনে তুমি শুরুতেই তুমি ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে, গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো করা শুরু করো, তুমি কিন্তু কখনোই সেখানে ভালো করতে পারবে না। সো এই জন্য তোমাকে প্রথমেই প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? পাশাপাশি তোমার সূত্র মনে রাখা, কারণ তোমাদের পদার্থবিজ্ঞান মানেই সেখানে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলোর কিন্তু ছড়াছড়ি, এবং সেগুলো করতে হলে অবশ্যই তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের ইন্ডিভিজুয়াল কিন্তু তোমার আলাদা আলাদা সূত্রগুলো মুখস্থ করতে হবে। এক্ষেত্রে তোমরা একটু কাজ করতে পারবা, একটা খাতায় তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো বা A to Z যে সূত্রগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো আলাদা আলাদা নোট করে নিতে পারো। এতে করে হবে কি, তুমি একবার প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু একসাথে চোখ বুলিয়ে যেতে পারবা যে তোমার কোন অধ্যায়ে কী কী সূত্রগুলো আছে এবং কোনটা কোনটা তোমার মনে আছে, কোনটা কোনটা মনে নেই, ঠিক আছে? এর পাশাপাশি তোমার গাণিতিক সমস্যা সমাধান। আমি গণিতের ক্ষেত্রে একটা কিন্তু আমার যারা অনলাইন প্রাইভেট ব্যাচ স্টুডেন্ট আছে তাদের কিন্তু সবসময় একটা কথা বলি যে গণিতে তারাই ভালো করে যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, হ্যাঁ। কারণ গণিত তুমি বোঝার পরে মনে হবে এটা তুমি পারবে, কিন্তু 2 দিন পর ভুলে যাবে যদি তুমি ওটাকে প্র্যাকটিসে না রাখো। সো এজন্য গাণিতিক সমস্যার সমাধান তো করতেই হবে, প্রত্যেকটা বুঝে বুঝে করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি একটা অঙ্ক করলা, তুমি ওই টাইপের অন্য যতগুলো অঙ্ক আছে সেগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবা, ঠিক আছে? এখন কথা হলো, এই 3টা জিনিস একটা জিনিসের সাথে রিলেটেড, কারণ এগুলো তুমি নিজে নিজে সব কিছু বোঝাতে পারবে না। এই 3টা জিনিস একটা জিনিসের সাথে রিলেটেড, সেটা হলো ভালো একটা শেখার মাধ্যম, ঠিক আছে? তুমি যেখান থেকেই শেখো না কেন, সেই শেখার মাধ্যমটা যেন ভালো হয়। অনলাইনে অনেক তোমার কোর্স আছে, অনেক টিচাররা আছে, অনেকে কোচিং করো, অনেকে পার্সোনাল পড়ো, কিন্তু কথা হলো যেখানে তুমি ভালো শিখতে পারবা তুমি সেখান থেকে শেখো। কারণ প্রত্যেকটা টিচারই নিজের জায়গা থেকে ভালোভাবে শেখানোর চেষ্টা করে, কিন্তু তুমি কার কাছ থেকে খুব সুন্দরভাবে শিখতে পারতেছো সেটা হলো তোমার বড় বিষয়, ঠিক আছে? এবং আমার অনলাইন প্রাইভেট ব্যাচে তোমাদের এসএসসি 2026 এবং এসএসসি 2027 দুইটা ব্যাচই চালু আছে, যেখানে তোমাদের সায়েন্সের যে তোমার 4টা সাবজেক্ট প্রতি মাসে 500 টাকা ফি আকারে পড়ানো হয়। একটা আমি প্রাইভেট আকারে পড়াই, আমি কোর্স আকারে পড়াই না। তো তোমরা যারা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাও তারা অবশ্যই 01709139864 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। এছাড়াও আমার ফেসবুক লিঙ্ক এবং আমার পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে কিন্তু তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো। সো এক্ষেত্রে তোমাদের একটু আরও বলে রাখি, সেটা হলো তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে হয় এবং প্রত্যেকটা ক্লাস লাইভ শেষে আবার রেকর্ড আকারে গ্রুপে দেওয়া থাকে। সো কোনো কারণে যদি ক্লাস মিসও হয়, তুমি কিন্তু পরবর্তীতে চাইলেও তুমি ক্লাসটা দেখে নিতে পারবে, এবং পূর্বে যতগুলো ক্লাস হচ্ছে বা অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু তুমি রেকর্ড আকারে গ্রুপে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবে। সো পূর্বের ক্লাস নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। আমি কিন্তু খুব নামমাত্র ফিতে পড়াই, 4টা সাবজেক্ট 500 টাকা ফি প্রতি মাসে, এবং
সপ্তাহে 6 দিনই তোমাদের ক্লাস থাকবে, ঠিক আছে। সো তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। শেখার মাধ্যম ভালো বলতে আমি নিজেকে ভালো বলতেছি এটা না, আমার কাছ থেকে 1 মাস পরে দেখতে পারো, যদি আমার কাছ থেকে পড়ে ভালো লাগে তুমি অবশ্যই কন্টিনিউ করতে পারবে। তোমাদের পূর্বে যে ব্যাচগুলো ছিল তাদের যেগুলো হচ্ছে ওটাকে কি বলে, তোমার হচ্ছে তাদের যে মতামত বা তাদের যে আগ্রহ আমার কাছে শেখার, সেখান থেকে বলতে পারি যে না, আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টের মনের মতো করে পড়ানো, ঠিক আছে। আমার নিজের মতো করে পড়ানোতে আমি স্যাটিসফাই না। তোমরা যদি ভালোভাবে শিখতে পারো, তোমরা যদি বলো যে না স্যারের শেখার মাধ্যমটা ভালো বা স্যারের শেখানোর কৌশলটা ভালো, তখন আমি মনে করি যে না, আমার শেখানোটা আসলে পারফেক্ট আছে, ঠিক আছে। সো তোমাদের ভর্তি আমি কামনা করছি, এবং তুমি আমার কাছেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে কোনো ভালো একটা শেখার মাধ্যম থেকে তুমি হচ্ছে এই 3টা জিনিস অবশ্যই ক্লিয়ার করতে হবে তোমার, ঠিক আছে। এর পাশাপাশি তোমার হচ্ছে বেশি বেশি রিভিশন দিতে হবে, যেটাকে বলছিলাম প্র্যাকটিস। তো ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলো প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে। অন্যান্য যে মুখস্থ পড়াগুলো আছে সেগুলোকে তোমার বেশি বেশি রিভিশন দিতে হবে। তুমি যতই ভালো স্টুডেন্ট হও, তুমি যতই মুখস্থ ভালো করতে পারো, তুমি যতই ভালো মনে রাখতে পারো, তুমি যদি এক নাগার অনেকদিন তুমি হচ্ছে পড়াটা থেকে দূরে থাকো, তুমি অবশ্যই অনেক কিছু ভুলে যাবা, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে বেশি বেশি, হ্যাঁ, এটা শুরু থেকে অভ্যাস করতে হবে। এর পাশাপাশি মডেল টেস্ট পরীক্ষা যেহেতু আসলো, মডেল টেস্ট তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারগুলো শুরু থেকে একটু সমাধান করবার চেষ্টা করবা। এতে করে হচ্ছে কি, তুমি প্রশ্নের ধরনগুলো বুঝতে পারবা যে কোন টাইপের প্রশ্ন হয়, কিভাবে আসলে প্রশ্নগুলো হওয়া উচিত, হ্যাঁ, তোমার কোন ধরনের পড়াটা আসলে পড়া উচিত। এগুলো যখন তুমি টেস্ট পেপারগুলো একটু এখন থেকে সলভ করা শুরু করবা, তখন কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে পারবো। অনেক প্রশ্ন থাকতে পারে যে টেস্ট পেপার কই পাবো, পুরোনো যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো সমাধান করলেই এনাফ, ঠিক আছে। এরপরে দেখো, যখন তোমার সৃজনশীলটা তুমি মোটামুটি ভালো বুঝলা, এখন কথা হলো সৃজনশীল দিয়ে তুমি এ প্লাস ধরে রাখতে পারবে না। এমসিকিউর একটা বিষয় আছে। এমসিকিউর ক্ষেত্রে তোমরা যে ভুল কাজটা করে থাকো সেটা হলো তোমাদের গাইড বইয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলো খালি গাধার মতো পড়তে থাকো। এই কাজটা ভুলও করা যাবে না। এমসিকিউর ক্ষেত্রেও বেসিকটা তো ক্লিয়ার থাকতেই হবে প্রত্যেকটা অধ্যায়ের, ঠিক আছে। এটা ছাড়া তুমি এমসিকিউতেও ভালো করতে পারবে না। তারপর হচ্ছে মেইন বইটাকে বেশি বেশি পড়তে হবে। এই কাজটা তোমরা করো না অনেকেই। মেইন বইয়ে যেখানে বাংলা লেখা দেখো সেগুলো আবার স্কিপ করো। এখন কথা হলো এমসিকিউতে কি তোমার সবসময় গাণিতিক সমস্যা আছে? গাণিতিক সমস্যা আসে কয়টা? 5টা বা 7টা, সর্বোচ্চ 10টা। বাকিগুলো কিন্তু হচ্ছে কি বাংলা যে লেখা সেগুলো থেকেই তো আসে, তাই না? সো অবশ্যই তোমার মেইন বইটাকে ফোকাস দিতে হবে এবং কোনো জায়গাকে বাদ দেওয়া যাবে না। বাংলা পড়াগুলোকেও পড়তে হবে, গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এমসিকিউ বুঝে বুঝে সমাধান, এটা একটা মানে বড় ভূমিকা তোমাদের পালন করে, কিন্তু এইটা থেকে তোমরা দূরে থাকো অনেকেই। যে এমসিকিউ যখন পড়ো তখন মুখস্থ করে পড়ার একটা প্রবণতা আছে তোমাদের, ডাইরেক্ট মুখস্থ করে পড়তে থাকো, কিন্তু না, এই কাজটা করা যাবে না। তোমরা অবশ্যই চেষ্টা করবো যেগুলো গাণিতিক সমস্যা আছে সেগুলো প্রত্যেকটা সমাধান করে বের করে তারপর সঠিক অ্যান্সারটা মিলানোর। এতে করা হবে কি, তুমি যদি একবার একটা এমসিকিউ নিজের সমাধান করতে পারো, ওই টাইপের যতগুলো এমসিকিউ আসবে তুমি কিন্তু ইজিলি সমাধান করতে পারবা, ঠিক আছে। সো এই ভুলটা কখনোই করবা না যে এমসিকিউ মুখস্থ করে বা হচ্ছে পরে পরে মুখস্থ করে তুমি হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, মুখস্থ করার বিষয় যেগুলো আছে সেগুলো মুখস্থ করবা, যেগুলো বাংলা বা ডিরেক্ট একটা অ্যান্সার আসে, হ্যাঁ, প্রশ্নের, সেটা তুমি মুখস্থ করতে পারো। কিন্তু গাণিতিক যে সমস্যাগুলো এমসিকিউগুলো আছে সেগুলো তো তোমার আসলে মুখস্থ করার বিষয় না, ঠিক আছে। তারপর হচ্ছে এক্ষেত্রেও বেশি বেশি রিভিশন দিতে হবে, কারণ এমসিকিউ এমন হয় আমাদের যে পরীক্ষার হলে গিয়ে দেখি কমন আসছে, কোন জায়গা থেকে আসছে সেটাও আমি জানি, কিন্তু সঠিক অ্যান্সারটা আমি জানি না। সো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারকে যদি তুমি মনে রাখতে চাও বা হচ্ছে পরীক্ষার হলে সঠিক অ্যান্সারটা দাগানোর প্রবণতা যদি তুমি বাড়াতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বেশি বেশি রিভিশন দিতে হবে। যখন তুমি বেশি বেশি রিভিশন দেবা তখন হচ্ছে তুমি কিন্তু পরীক্ষার হলে শিওর হয়ে দাগাই আসতে পারবা, এটা প্রবণতা অনেক গুণ বেড়ে যাবে তোমার, ঠিক আছে। লাস্ট যেটা বলছি, মডেল টেস্ট দেওয়া। এই মডেল টেস্ট দেওয়ার সাথে সাথে তোমরা টেস্ট পেপারগুলোও সলভ করবে এখন থেকেই, এবং মডেল টেস্ট পরীক্ষাগুলো দিলে তোমাকে হচ্ছে নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পারছো, তুমি নিজেকে যাচাই করার একটা সুযোগ পাচ্ছ কিন্তু মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে, এবং নিজের ইমপ্রুভের জায়গাটা তুমি ফাইন্ড আউট করতে পারতেছো। তোমার পড়াশোনার গতি আরও বাড়াতে হবে কি না, তোমার কোন কোন জায়গায় এখনও দুর্বলতা আছে, সেগুলো কিন্তু তুমি সৃজনশীলের ক্ষেত্রে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া এবং এমসিকিউর ক্ষেত্রে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমেই নিজেকে যাচাই করতে পারবে। সো এই কাজটা অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে করবে, এবং তোমরা কিন্তু মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার একটা খুবই অনীহা প্রকাশ করো, হ্যাঁ, কারণ পরীক্ষা জিনিসটা যে একটা ভয়, আর এই অনীহা থেকে কিন্তু তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের পরীক্ষার প্রতি একটা ভয় থেকে যায়, ঠিক আছে। সো সেই ফাইনাল পরীক্ষার ভয় কিন্তু তখনই দূর হবে যখন তুমি এখন থেকে হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করবা, ঠিক আছে। সো সকলকে আমি অনুরোধ করব অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করা। আর যারা এই কয়টা জিনিস একটু হচ্ছে মনোযোগ সহকারে মেনে রুটিন এবং হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়তে পারবে,
তোমাদের পড়ার রুটিন এর বিষয়ে কিন্তু ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, যারা সেই ভিডিওটা দেখতে চাও দরকার হলে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, কারণ প্রত্যেকেই প্রশ্ন করো একটা পড়ার রুটিন দেন, তোমাদের নিজের বেস্ট পড়ার রুটিন তুমি কীভাবে তৈরি করবে সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর কথা হলো রেগুলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ আজকে কথা শুনলাম আর স্যারের কথা শুনে ভালো লাগলো, পড়তে বসলাম, পড়া ফাটাই দিলা, 2 দিন পরে আবার উধাও তোমার পড়াশোনা। সো এরকম যেন না হয়। হ্যাঁ, আরেকটা সমস্যা আছে অনেকের যে আজকে না কাল থেকে শুরু করব, আজকে না কাল থেকে শুরু করব না, এখন দেখছো আমার ভিডিওটা, এখন বুঝতে পারছো, এখন থেকেই পড়া শুরু করো এবং রেগুলারিটি মেনটেন করো। যদি তুমি রেগুলারিটি মেনটেন করে এই বিষয়গুলোকে একটু মেনে চলতে পারো তাহলে এই সাবজেক্টে তোমার কিন্তু A+ মাস্ট। কারণ কি? কারণ হচ্ছে তুমি তোমার যে প্র্যাকটিক্যালে 25 মার্ক, সেখানে তো তুমি 25-এ অনেকেই 25 পাবা। হ্যাঁ, আর এই জায়গাটা যদি এই বিষয়গুলো একটু জাস্ট ফলো করতে পারো রেগুলারিটি মেনটেন করে, তাহলে এমনিতেই এই সাবজেক্টে খুব সহজেই কিন্তু A+টা চলে আসবে। সো তোমাদের এই কঠিন সাবজেক্টে যাতে সবাই A+টা ধরে রাখতে পারো সেই আশা ব্যক্ত করছি, এবং আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যারা যারা যুক্ত হতে চাও তারা দ্রুত যুক্ত হও, এই আশাও হচ্ছে আমি রাখছি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।